ষড়যন্ত্র, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, একটা ঠান্ডা মাথার চক্রান্ত যা চলছে গত 100 বছর ধরে। কাদের বিরুদ্ধে? আপনার আর আমার বিরুদ্ধে। বিশ্বের সেই শত শত কোটি মানুষের বিরুদ্ধে যাদের চামড়ার রং সাদা নয়। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য একটাই, পৃথিবীর অর্ধেকের বেশি মানুষকে গরিব, দুর্বল আর পরাধীন করে রাখা, যাতে মুষ্টিমেয় কিছু দেশ তাদের রক্ত চুষে নিজেদের আখের গোছাতে পারে। নমস্কার, আমি সুশোভন, আর অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই এপিসোডে আমরা কোনো রাগঢাক না করেই সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দাফাশ করব। আজ আমরা কথা বলবো সেই বঞ্চনার ইতিহাস নিয়ে, যা আমাদের পূর্বপুরুষদের সাথে হয়েছে, আমাদের সাথেও হয়েছে, আর ওরা চেয়েছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথেও হোক। কিন্তু দিন বদলে গেছে, কারণ দিল্লির সিংহাসন থেকে এমন এক প্রধান সেবক হুঙ্কার দিয়েছেন যার গর্জনে গোটা বিশ্বের শোষক শ্রেণীর পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলছি। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে আয়োজিত ব্রিক্স সম্মেলন কোনো সাধারণ সম্মেলন ছিল না, ওটা ছিল কুরুক্ষেত্র। আর সেই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী যা বলেছেন তা ভাষণ নয়, ওটা ছিল স্পষ্ট আলটিমেটাম। ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের মুখে সপাটে চড়। আজ আমরা সেই ঐতিহাসিক ভাষণের প্রত্যেকটা শব্দের কাটাছেঁড়া করব। দেখব কিভাবে ভারত আজ বিশ্বের বঞ্চিত দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠেছে, আর কেন আমাদের আশেপাশে থাকা কিছু বিশ্বাসঘাতক প্রতিবেশী আর তাদের পশ্চিমা প্রভুরা ভারতের এই উত্থান দেখে ভয়ে কাঁপছে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও আপনার শিরার রক্ত চলাচল দ্রুত করে দেবে। প্রথমেই আমাদের বুঝতে হবে এই গ্লোবাল সাউথ শব্দটার মানে কি। বইয়ের ভাষায় এশিয়া, আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোকে এটা বলা হয়, কিন্তু এর আসল মানে আরও অনেক গভীর, অনেক বেশি বেদনাদায়ক। গ্লোবাল সাউথ মানে হলো সেই সব দেশ যাদের প্রাকৃতিক সম্পদ, যাদের সোনা, হিরে, কয়লা, যাদের ম্যান পাওয়ার সবকিছু পশ্চিমের দেশগুলো লুটে পুটে খেয়েছে। আমাদের বাংলাতেই ওরা দুর্ভিক্ষ তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, আর আমাদেরই টাকা ড্রেন অফ ওয়েলথের নামে জাহাজে করে নিজেদের দেশে নিয়ে গেছে। স্বাধীনতার পরেও ওরা নিশ্চিত করেছে যাতে আমরা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারি। কিভাবে? IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনের মতো চকচকে প্রতিষ্ঠান তৈরি করে। বাইরে থেকে দেখতে এগুলো সভ্য, কিন্তু ভেতরটা পুরোটাই ফাঁপা আর ষড়যন্ত্রে ভরা। প্রধানমন্ত্রী মোদী ঠিক এই দুঃখটাকেই বিশ্বের সামনে এনেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এই দেশগুলো দ্বিচারিতা বা হিপোক্রেসির শিকার। এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। এর সেরা উদাহরণ হলো ক্লাইমেট চেঞ্জ। ভাবুন, গত 200 বছর ধরে শিল্প বিপ্লবের নামে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এরাই পৃথিবীর বায়ুমণ্ডলকে কার্বন দিয়ে বিষাক্ত করেছে, ওজোন স্তরে ফুটো করেছে, সমুদ্রের জলস্তর বাড়িয়েছে। আর আজ যখন ভারত, আফ্রিকার মতো দেশগুলো নিজেদের কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য উন্নয়নের পথে হাঁটতে চাইছে, তখন এরাই আমাদের উপরে জ্ঞান ফলানো শুরু করেছে। বলছে তোমরা দূষণ করো না। আরে নির্লজ্জতার একটা সীমা থাকে। পৃথিবীর বাতাসে কার্বন ধারণের যে ক্ষমতা, তার প্রায় পুরোটাই তো তোমরা ব্যবহার করে শেষ করে ফেলেছ। তোমাদের মাথাপিছু কার্বন নিঃসরণ আমাদের থেকে 10 গুণ বেশি, আর তোমরা আমাদের শেখাতে এসেছ সাহায্যের নামে যেটাকে ক্লাইমেট ফাইন্যান্স বলা হয়, সেটা তো একটা জোক। ওরা $1 বিলিয়ন প্রতিশ্রুতি দেয় আর হাতে ধরিয়ে দেয় কয়েক $1 মিলিয়ন ভিক্ষা, তাও আবার চড়া সুদের ঋণ হিসেবে। শর্ত জুড়ে দেয় যে ওদের দেশের কোম্পানি থেকেই সব যন্ত্রপাতি কিনতে হবে। অর্থাৎ ওরা আমাদের টাকা দিয়েই নিজেদের ব্যবসা চালায়। এই দ্বিচারিতার বিরুদ্ধেই মোদি বলেছেন এনাফ ইজ এনাফ। দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি করে দেখিয়ে দিয়েছেন ভারত শুধু সমস্যা নিয়ে কাঁদে না, ভারত সমাধান তৈরি করে গোটা বিশ্বকে পথ দেখায়। আমরা বিশ্বের কাছে ভিক্ষা চাই না, আমরা চাই ক্লাইমেট জাস্টিস বা জলবায়ু ন্যায় বিচার। আমাদের ঐতিহাসিক অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এবারে আসি অর্থনৈতিক বঞ্চনার কথায়।
ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা ইউএনএসসি হলো বিশ্বের সব থেকে বড় হাসির জিনিস। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জেতার পর 5টা দেশ তারা নিজেরাই ঠিক করে নিল তারাই হলো বিশ্বের মোড়ল। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন। এদের হাতে আছে ভেটো পাওয়ার, অর্থাৎ গোটা বিশ্ব একদিকে আর এদের মধ্যে একটা দেশ অন্যদিকে থাকলেও কোনো সিদ্ধান্ত পাস হবে না। আজ 2025 সালে দাঁড়িয়ে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যার দেশ, 142 কোটি মানুষের প্রতিনিধি, আর আমাদের কাছে কোনো ভেটো পাওয়ার নেই। আর ওদিকে ব্রিটেন, ফ্রান্স, যাদের অর্থনীতি আমাদের থেকে ছোট, জনসংখ্যা তো তুলনারই যোগ্য না, তারা বসে আছে স্থায়ী সদস্য হয়ে। কেন? কারণ আমাদের চামড়ার রং বাদামি। এই বর্ণবাদী অবস্থা আর কতদিন চলবে? আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের অবস্থাও একই। এদের ভোটিং পাওয়ার এমনভাবে তৈরি যে সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠিটা সবসময়ই আমেরিকার হাতেই থাকে। ওরা গরিব দেশগুলোকে ঋণ দেওয়ার নামে এমন সব শর্ত চাপায় যা ওই দেশের অর্থনীতিকে চিরকালের জন্য পঙ্গু করে দেয়। ওরা বলে, দেশের বাজার খুলে দাও, সরকারি ভর্তুকি বন্ধ করে দাও, যার ফলে বিদেশি কোম্পানিগুলো এসে স্থানীয় শিল্পকে ধ্বংস করে দেয় আর দেশটা চিরকাল ওদের উপর নির্ভরশীল হয়ে থাকে। এই অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ রুখে দাঁড়িয়েছে ভারত। আর একটা বিষয় হলো টেকনোলজিক্যাল বর্ণবাদ বা টেকনোলজিক্যাল অ্যাপার্থেড। যখন আমাদের স্পেস প্রোগ্রামের জন্য ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রযুক্তি দরকার ছিল, তখন এই পশ্চিমা দেশগুলোই জোট বেঁধে আমাদের প্রযুক্তি দিতে অস্বীকার করেছিল। কেন? কারণ ওরা চায়নি ভারত মহাকাশ গবেষণায় আত্মনির্ভর হোক। ওরা সবসময় চেয়েছে আমরা যেন ওদের কাছে হাত পেতে থাকি। কিন্তু আমাদের বিজ্ঞানীরা, আমাদের ইসরো দেখিয়ে দিয়েছে, ভারত যখন কিছু করার জেদ ধরে তখন কেউ তাকে আটকাতে পারে না। আমরা নিজেরাই সেই প্রযুক্তি তৈরি করেছি এবং আজ আমরা অন্যান্য দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করে অর্থ উপার্জন করছি। এর ঠিক উল্টোটা দেখুন। ভারত যখন সফল হয় তখন সে একা ভোগ করে না। আমরা আমাদের তৈরি কোউইন প্ল্যাটফর্ম, আমাদের ইউপিআইয়ের মতো ডিজিটাল পরিকাঠামো গোটা বিশ্বের জন্য বিনামূল্যে খুলে দিয়েছি। কারণ আমাদের দর্শন হলো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বই এক পরিবার। আর ওদের দর্শন হলো শোষণ আর মুনাফা। এই হলো ভারত আর ওদের মধ্যেকার আসল পার্থক্য। আর এই কারণেই আজ গ্লোবাল সাউথের দেশগুলো চীনের পাতা ঋণের ফাঁদ এবং আমেরিকার শর্তের গোলামি ছেড়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারতের এই উত্থানে সবথেকে বেশি ভয় পাচ্ছে কারা? স্বাভাবিকভাবেই আমাদের দুই মহান প্রতিবেশী। একজন হলো বিশ্বাসঘাতক চীন আর অন্যজন হলো আন্তর্জাতিক ভিখারি পাকিস্তান। চীনের কথা ধরা যাক। চীন নিজেকে উন্নয়নশীল দেশ বলে, গ্লোবাল সাউথের নেতা হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তার আসল চরিত্র হলো এক রক্তচোষা মহাজনের। তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কোনো সাহায্যের প্রকল্প নয়, ওটা হলো 21 শতাব্দীর ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওটা একটা ঋণের ফাঁদ, একটা ডেট ট্র্যাপ। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়েদার বন্দর, আফ্রিকার জিবুতি, একের পর এক দেশ এই ড্রাগনের পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের সার্বভৌমত্ব হারাচ্ছে। চীন প্রথমে বিপুল পরিমাণ ঋণ দেয় যা ওই দেশগুলো কোনোদিন শোধ করতে পারবে না, তা জেনেই সেই ঋণগুলো দেয়। তারপর যখন দেশটা দেউলিয়া হয়ে যায় তখন চীন তাদের বন্দর, তাদের খনি, তাদের জমি দখল করে নেয়। পাকিস্তানের অবস্থা তো আরও সঙ্গীন। সিপিইসির নামে চীন পাকিস্তানকে প্রায় শুষে নিয়েছে। আজ পাকিস্তানের অর্থনীতি আইসিইউতে, আর তার জন্য চীনের এই শোষণ নীতি বহুলাংশে দায়ী। শুধু তাই নয়, এই বিশ্বাসঘাতক দেশটা আমাদের সীমান্তেও বারবার আগ্রাসন দেখিয়েছে। গালওয়ানে আমাদের বীর জওয়ানদের উপর কাপুরুষের মতো হামলা করেছে। ওরা ভেবেছিল ভারত ভয় পেয়ে পিছিয়ে যাবে। ওরা ভুলে গিয়েছিল এটা 2021 সালের নতুন ভারত। আমাদের জওয়ানরা ওদের ঘাড় মোটকে যোগ্য জবাব দিয়েছে। চীন আসলে ভারতের উত্থানকে হজম করতে পারছে না, কারণ সে জানে এশিয়ায় যদি ভারত শক্তিশালী হয়ে ওঠে তাহলে তার দাদাগিরি আর চলবে না। তাই সে কখনো পাকিস্তানকে উস্কানি দেয়, কখনো নেপাল বা শ্রীলঙ্কাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে।
কিন্তু তার সব চাল ব্যর্থ হচ্ছে, কারণ ভারত এখন তার বিদেশ নীতি নিজের শর্তে চালায়। আমরা আমেরিকার সাথেও সম্পর্ক রাখি, আবার রাশিয়ার থেকেও তেল কিনি, কারণ ভারতের বিদেশ নীতি চলে দিল্লির নির্দেশে, ওয়াশিংটন বা বেজিংয়ের নির্দেশে নয়। এবার আসি আমাদের দ্বিতীয় প্রতিবেশী, সেই ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের কথায়। এই দেশটার সম্পর্কে কি বলবো? আন্তর্জাতিক মঞ্চে এদের একটাই কাজ, কাশ্মীর নিয়ে ঘেউ ঘেউ করা আর ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করা। কিন্তু আজ ওদের কথা শোনার মতো লোক নেই। যে দেশটা নিজের মাটিতে ওসামা বিন লাদেনের মতো জঙ্গিকে লুকিয়ে রাখে, যে দেশটা সন্ত্রাসবাদের আতুরঘর, তার আবার নীতি কথা। আজ পাকিস্তানের অবস্থা হলো তারা কটোরা হাতে গোটা বিশ্বে ভিক্ষা করে বেড়াচ্ছে, কখনো IMF, কখনো চীন, কখনো সৌদি আরব। ওদের নিজেদের প্রধানমন্ত্রী স্বীকার করে যে অন্য দেশে গেলে লজ্জা লাগে, কারণ সবাই ভাবে ভিক্ষা চাইতে এসেছে। এই পরিণতি ওদের হওয়ারই ছিল, কারণ ওরা বিনিয়োগ করেছে সন্ত্রাসবাদে, আর ভারত বিনিয়োগ করেছে প্রযুক্তিতে, শিক্ষায় এবং স্বাস্থ্যে। ওরা তৈরি করেছে হাফিজ সঈদ আর মাসুদ আজাহার, আর আমরা তৈরি করেছি সুন্দর পিচাই আর সত্য নাদেলা। ওরা বানিয়েছে অ্যাটম বোম, আর আমরা বানিয়েছি চন্দ্রযান আর মঙ্গলযান। পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার। পাকিস্তান আজ বিশ্বের কাছে একটা লার্নিং লেসন। একটা দেশ কিভাবে ব্যর্থ হতে পারে তার সেরা উদাহরণ। তাই ভারতের সাফল্যে ওদের গায়ে আগুন জ্বলে, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের লড়াইটা ওদের সাথে নয়, আমাদের লক্ষ্য অনেক উঁচু। এই নতুন ভারতের উত্থানের পেছনে রয়েছে এক সুস্পষ্ট ভিশন, আত্মনির্ভর ভারতের ভিশন, মেক ইন ইন্ডিয়ার ভিশন। G20 সম্মেলনের সভাপতিত্বের সময় ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরা কিভাবে নেতৃত্ব দিতে পারি। যখন ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্ব বিভক্ত ছিল, তখন ভারত সবাইকে এক টেবিলে এনে নয়া দিল্লি ডিক্লারেশনে সই করিয়েছে। এটা একটা ঐতিহাসিক কূটনৈতিক জয়। আফ্রিকার ইউনিয়নকে G20 স্থায়ী সদস্যপদ দেওয়া, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডরের ঘোষণা করে চীনের BRI-কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এগুলো প্রমাণ করে ভারত এখন চালকের আসনে বসেছে। অপারেশন দোস্তের মাধ্যমে তুরস্কে ভূমিকম্পের পর সবার আগে পৌঁছে যাওয়া, অপারেশন মৈত্রী দিয়ে নেপালকে সাহায্য করা, শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংকট থেকে টেনে তোলা, ভারত প্রমাণ করেছে যে এই অঞ্চলে সেই সত্যিকারের বড় ভাই, যে রক্ষা করে, শোষণ করে না। সুতরাং বন্ধুরা, একটা কথা পরিষ্কার বুঝে নিন, বিশ্বের ক্ষমতার ভরকেন্দ্র এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে। যে শোষকরা এতদিন ধরে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করত, তাদের দিন শেষ। এক নতুন মাল্টিপোলার বিশ্বের জন্ম হচ্ছে, আর সেই নতুন বিশ্বের অন্যতম প্রধান স্তম্ভ হবে আমাদের ভারতবর্ষ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আজ গ্লোবাল সাউথের শুধু নেতাই নয়, তাদের আশা, ভরসা আর বিশ্বাস। এই লড়াইটা সহজ নয়। আমাদের শত্রুরা শেষ চেষ্টা করবে আমাদের আটকানোর। দেশের ভেতরেও কিছু জয়চাঁদ আছে, যারা বিদেশি শক্তির হয়ে দালালি করে, কিন্তু 140 কোটি ভারতবাসীর সম্মিলিত ইচ্ছাশক্তির সামনে কোনো ষড়যন্ত্রই টিকবে না। এই ভিডিওটা শুধু একটা ইনফরমেশন নয়, এটা একটা আবেগ। এটা প্রত্যেক ভারতীয়র মনের কথা। যদি আপনার রক্তেও দেশপ্রেম থাকে, যদি আপনিও একটা শক্তিশালী আত্মনির্ভর ভারত দেখতে চান, তাহলে চুপ করে বসে থাকবেন না। এই ভিডিওটা শুধু লাইক বা শেয়ার নয়, এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। আপনার হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা গ্রুপে, আপনার ফেসবুকের ওয়ালে ছড়িয়ে দিন। প্রত্যেকটা ভারতীয়ের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। তাদেরও জানতে দিন যে সভ্যতার আড়ালে কি খেলা চলছে আর ভারত কিভাবে তার যোগ্য জবাব দিচ্ছে। কমেন্ট বক্সে গর্জন করে লিখুন জয় হিন্দ। আর চ্যানেলটাকে যদি কখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন, কারণ এই লড়াইটা লম্বা, আর এই লড়াইয়ে আমাদের একসাথে থাকতে হবে। দেখা হবে পরের এপিসোডে আরও বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।